আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের যে এমসিকিউ আছে, মানে 25 পাওয়ার সিরিজের মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারটা ক্লাস হবে। ঠিক আছে, তো আজকে খুব বেশি এমসিকিউ নাই, আগের বারের মতোই এমসিকিউ আছে। এগুলা কমপ্লিট করতে পারলে আমাদের কাজ শেষ মোটামুটি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে কাজটা দেখো তাইলে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র। আচ্ছা, গ্যালিলিওর সূত্র পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি যে এই তোমার হচ্ছে মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তু, তোমার যে বেগটা আছে এইটা হচ্ছে সময়ের সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক টি, তাই না? অর্থাৎ এই জিনিসটা কি ফিল করায় তোমাকে, সেটা হচ্ছে তুমি যদি উপর থেকে কোনো একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দাও, ও যত সময় যাবে তার বেগ তত বেশি বৃদ্ধি পাইতে থাকবে। কত করে বেগ বৃদ্ধি পাইতে থাকবে? 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাবে। 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাওয়া মানে কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষজ ত্বরণ আছে। ঠিক আছে, এটা ভেরি সিম্পল। ওকে, এরপরে কোশ্চেনটা কি বলছে ভাইয়া? ভেরি সিম্পল কোশ্চেন, বাট এগুলাও বোর্ডে আসে। দেখো, একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম। হ্যাঁ, এমজি মানে হচ্ছে মিলিগ্রাম। তোমরা বিভিন্ন ওষুধ হয়তো কিনছো, ওষুধে অনেক সময় দেখো 50 mg 200 mg, ওইটা হচ্ছে মিলিগ্রাম বোঝায়। ওকে, তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? জিনিসটা হচ্ছে ওজন বের করো, 12 মিলিগ্রামের ওজন বের করো। তাহলে 12 ইন্টু 10⁻³ যেহেতু মিলিগ্রাম, এটাকে আবার কেজিতে নাও, আরো 10⁻³ দিয়ে গুণ দাও, এরপরে 9.8 দিয়ে গুণ দিয়ে দেই আমরা। তাহলে আসে হচ্ছে 1.176। তাহলে 1.176, আচ্ছা 10⁻⁴ ছিল, বাট আমি 117.6 ধরছি দেখে এইটা আসবে অ্যান্সার। ওকে, ভেরি সিম্পল। আচ্ছা, এরপরে এটা বেশ কয়েকবার বোর্ডে আসছে, হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট। সূর্য থেকে কোন গ্রহের গড় দূরত্ব কমে গেলে গ্রহটি। আচ্ছা, গড় দূরত্বের সূত্রটা মনে আছে? টি স্কয়ার সমানুপাতিক আর কিউ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো, এই উপরের পাওয়ারের দিকে তাকানোর দরকারই নেই, এর উপর স্কয়ার আছে আর এর উপর কিউব আছে, এগুলো ভুলে যাও। জাস্ট চিন্তা করো যে টি সমানুপাতিক আর, এইভাবে একটু জাস্ট দেখো। ঠিক আছে, দেখলে কি মনে হয় যে আর বাড়লে আমার কি পর্যায়কালও বাড়তেছে, মানে রেডিয়াস বাড়াই দিলে আমার টাইম পিরিয়ড বা পর্যায়কালটা বেড়ে যাচ্ছে, তাই না? এখন লিনিয়ারলি বাড়তেছে নাকি সূচকীয় ভাবে বাড়তেছে, এইটা তো পরের হিসাব। বাড়তেছে কিনা এটা হচ্ছে কথা, এখানে চাইছে বাড়তেছে কিনা। তাহলে জিনিসটা কি, সূর্য থেকে কোন গ্রহের গড় দূরত্ব কমে গেলে কি হবে? দেখো আমি বলছি আর বাড়াই দিলে টি বাড়বে, তাহলে আর কমাই দিলে টিও কমবে, তাই না? অবভিয়াসলি কমে যাবে। এখন জিনিসটা হচ্ছে কি, এক্সপোনেনশিয়ালি কমা জিনিসটা সূচকীয় ভাবে হয়তো ওই যে এই গ্রাফটা এইভাবে রাইজ করে। ঠিক আছে, এইভাবে তো আর রাইজ করে না, মানে তোমাকে যদি একটু দেখাই, অনেকটা এরকম ভাবে ধরো রাইজ করে। হ্যাঁ, এই পার্টটার কথা বলতেছি আমি। আবার ধরো এই পার্টে কমে যাচ্ছে। ফাংশনের হচ্ছে ক্রমবর্ধমান, সরি ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান বিভিন্ন পার্ট আছে। বাট এখানে আমাদের ওইটা নিয়ে চিন্তা করা লাগবে না, আমাদের জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে কমতেছে না বাড়তেছে, এটা আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ টি সমানুপাতিক আর যে চিন্তা করছে, ও কিন্তু কারেক্ট অ্যান্সারই করে আসতে পারছে। এই যে মাঝখান দিয়ে ধরো মূলবিন্দুগামী সরলরেখা, এখন আর কমাই দিছি মানে টি কমে গেছে, আর বাড়াই দিছি মানে কি টি বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এরকম সমানুপাতিক চিহ্ন থাকলে কি হয়, একটার উপর আরেকটা কিভাবে ডিপেন্ড করে, যে একটা বাড়লে ওইটাও বা আরেকটাও বাড়ে, আরেকটা রাশিও বাড়ে। বাট এখানে যদি 1/r থাকতো, তখন হয়তো কি একটা বাড়াইলে আরেকটা কমে যাইতো। ঠিক আছে, ভেরি ইজি। আচ্ছা, এটা কই আসছে? আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকায়। মহাকর্ষ বল কোনটির উপর নির্ভর করে? বলো, মহাকর্ষ বল কোনটির উপর নির্ভর করে? বস্তুদ্বয়ের ভরের উপর? বস্তুদ্বয়ের ভরের উপরই তো নির্ভর করে, আকৃতির উপর নির্ভর করে না। আমরা এখানে সবগুলা ম্যাচকেই তোমার পয়েন্ট ম্যাচ হিসাবে চিন্তা করতেছি। ঠিক আছে, সো এইখানে তোমার হচ্ছে দেখা যায় কি, যে আমরা যে মহাকর্ষীয় সূত্রটা নেই, সেটা হচ্ছে বস্তুর এটা কি বলে, সেন্ট্রয়েড। ঠিক আছে, সেন্ট্রয়েড মানে হচ্ছে বাংলায় কি বলে, ভার কেন্দ্র, যেটা একদম মিডিল পয়েন্টে আমরা নেই, বা সুষম বস্তু নিয়ে আলোচনা করি, ওইভাবে আমরা বের করি। এই জন্য আকৃতির উপর আমরা ওইভাবে ডিপেন্ড না, মাধ্যমের প্রকৃতির উপর না। এরকম একটা সামনে কোশ্চেন আসবে যে তোমাকে বলবে যে দুইটা ভরের মাঝখানে একটা লোহার পাত দিয়ে দিছে,
তাইলে এর চেঞ্জ কি হবে? মহাকর্ষ বলে চেঞ্জ হবে না, ঠিক আছে। মহাকর্ষ বল এই পাতের মানে লোহার পাতের উপর বা যে কোনো রকম মাধ্যমের উপর কিন্তু ডিপেন্ডেন্ট না। তারপর বস্তুদের গতির অভিমুখের উপর তো অবশ্যই না। ওকে, এরপর কি বলছে? পৃথিবীর গড় ঘনত্ব। আচ্ছা, পৃথিবীর গড় ঘনত্বর আগে আমি জি এর সূত্রটা লিখে দিই, তাহলে বুঝতে পারবা। 4/3 রো জি আর, এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্র। এখানে রোটা কি? রোটাই হচ্ছে আমাদের পৃথিবীর গড় ঘনত্ব বা ডেনসিটিটা। হ্যাঁ, ওকে। এখন তাইলে আমাকে বলো যে জি সমানুপাতিক আর মানে জি সমানুপাতিক রো, এই জিনিসটাকে বোঝা যাচ্ছে? অবশ্যই বোঝা যাচ্ছে। তাহলে এই গড় ঘনত্বটা কার সমানুপাতিক? জি এর সমানুপাতিক। শেষ, ঠিক আছে, জি এর সমানুপাতিক। ওকে, এরপর কি বলছে দেখো, 60 কেজি ভরের এক ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে গতিশীল লিফটে অবস্থান করলে তার প্রত্যয়ন ওজন কত হবে? আচ্ছা, এটা খুবই সিম্পল একটা জিনিস, দেখো কি হয়। এরকম একটা ধরো লিফট, ওকে, লিফটের মধ্যে এরকম একটা ধরো মহাপণ্ডিত একটা মানুষ আছে। এই লিফটটাকে আমি উপরের দিকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ারে গতিশীল করছি। তাইলে এখন কাহিনী কি হবে বলতে পারবা? কাহিনী হচ্ছে এর ওয়েটটা কত হবে। আগে দেখো ওয়েটটা কত হয়, কত কেজি? 60 কেজি। তাহলে এম ইন্টু, দেখো উপরের দিকে গেলে আমরা কি করি? জি প্লাস এ করি না? তাহলে জি প্লাস এ দাও, পরে 60 ইন্টু 9.8 প্লাস এ কত? এ হচ্ছে 4। ওকে, করলে কত আসে অ্যান্সার? করলে হচ্ছে অ্যান্সার আসতেছে 60 ইন্টু 13.828 নিউটন। তার মানে এইটা। আশা করি বুঝতে পারছো। মহাকাশে একজন নভোচারীর নিকট একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? আচ্ছা, মহাকাশের জি কত? মহাকাশের জি কত? জি অবশ্যই শূন্য। তাহলে তুমি যদি টাইম পিরিয়ডটা চিন্তা করতা, তাহলে দেখতে 2π√, একটা সরল দোলক নিয়ে গেছো, L/G। আচ্ছা, এখন এই জি এর মান শূন্য বসাই দিলে এখানে কি আসে? অলমোস্ট ইনফিনিটি আসে না? ইনফিনিটি। আচ্ছা, এখন এফ মানে কি? এফ মানে তো 1/t। তাহলে 1/∞ মানে কি? অবভিয়াসলি শূন্য আসবে, শূন্য হার্টস, ঠিক আছে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস বা পার সেকেন্ড। এটা আমাদের শূন্য হার্টস হবে। এটা আমি যেই বইটা নিচ্ছিলাম ওই বইয়ে ভুল অ্যান্সার ছিল, ওখানে অসীম দেওয়া ছিল, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখো। ওকে, আচ্ছা, এটা খুবই নর্মাল কোশ্চেন, কিন্তু অনেকবার আসে। পৃথিবীর মুক্তিবেগ কত? এটা সবসময় মনে রাখবা, 11,200 কিলোমিটার পার সেকেন্ড, বা হ্যাঁ ঠিক আছে 11, সরি মিটারে বলছি, 11,200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর কিলোমিটারে কি? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা সবসময় মনে রাখবা। আচ্ছা, ওকে, দেখো চন্দ্রপৃষ্ঠে আরেকটা কথা বলে রাখি, মুক্তিবেগ জিনিসটা যেহেতু আসছে, এই যে মুক্তিবেগটা আছে এটা কিন্তু ভরের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। কার ভর? বস্তুর ভরের উপর। যেই বস্তুকে তুমি ধরো মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে পাঠাইতে চাচ্ছ, তাই না? মহাকর্ষীয় ক্ষেত্র না বলে আমি বলি যে তোমার গ্রহের আয়ত্তের বাইরে পাঠাইতে চাচ্ছ, মহাকর্ষীয় ক্ষেত্র বলতে পারো তুমি। বস্তুর ভরের মানে এমন একটা বেগে তুমি ছুড়ে মারছো যেটা আর কখনো গ্রহে ফিরে আসবে না। যে গ্রহ থেকে মারছো ওই গ্রহে আর ফিরে আসবে না। হ্যাঁ, তাহলে বস্তুর ভরের উপর ডিপেন্ডেন্ট না, তাহলে উপর নির্ভর করে না। ওকে, এরপর কি বলছে? চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান কত? আচ্ছা, চন্দ্রপৃষ্ঠেরটা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে জি অফ মুন। এটা কি হয়? সবসময় দেখবা পৃথিবীর যে অভিকর্ষীয় ত্বরণ, ঠিক আছে, পৃথিবীর যে অভিকর্ষীয় ত্বরণ এইটার 6 ভাগ হয়। তাহলে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ কত? 9.81।
ওইটাকে 6 দিয়ে ভাগ দাও, তাহলে 1.63। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ওকে, এখন একটা ম্যাথ আসছে যে একটি পাথর খণ্ডকে, ম্যাথ না সরি কোশ্চেন, একটি পাথর খণ্ডকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে তুলতে থাকলে এর উপর কয়টি বল ক্রিয়া করে? আচ্ছা, ধরো এখানে আমার একটা পাথর খণ্ড আমি রাখছিলাম, হ্যাঁ, পাথর খণ্ডটা ধরো এরকম। আচ্ছা, পাথর খণ্ডকে আমি টেনে হচ্ছে উপরের দিকে উঠাচ্ছি, তাইলে এদিকে আমার একটা এফ বল কাজ করতেছে। আচ্ছা, এর সেন্ট্রয়েড বরাবর নিচের দিকে আমার একটা বল কাজ করতেছে, এই বলটাকে তোমরা জানো ওয়েট হিসাবে। তাহলে কি আমি একটা জিনিসকে উপরে উঠাচ্ছি, যে ক্যালকুলেটরকে উপরে উঠাচ্ছি, তার মানে আমার হাত দিয়ে উপরের দিকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে, একই সাথে এই ক্যালকুলেটরে কিন্তু একটা ওজন নিচের দিকে কাজ করছে। সো এইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে দুইটা বল ক্রিয়া করে। কয়টা বল? দুইটা বল ক্রিয়া করে। দেখো, মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হয়? দেখো, মহাকর্ষীয় প্রাবল্যের দিকটা অবভিয়াসলি মহাকর্ষ বলের দিকেই হবে, তাই না? মহাকর্ষ বলের দিকেই হবে। নিচের কোনটির পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্যে মান সবচেয়ে বেশি? আচ্ছা, গ্রহগুলোর ঘনত্ব সমান। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যার আকার বড় তার প্রাবল্যও বেশি। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। এন্ড এই ক্ষেত্রে বৃহস্পতির প্রাবল্যটা তোমরা সবচেয়ে বেশি পাবা। বুঝতে পারছো? ঘনত্ব সমানের রেসপেক্ট, এই কথাটা মানে খাটে আর কি। ওকে, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? বৃহস্পতি। তাহলে বৃহস্পতির পৃষ্ঠে আমার প্রাবল্যের মান সবচেয়ে বেশি। এন্ড আরেকটা জিনিস দেখবা, আচ্ছা থাক, এটা না বলি। দেখো, মেরু অঞ্চলে ঘড়ি কেন দ্রুত চলে? বলো, মেরু অঞ্চলে ঘড়ি কেন দ্রুত চলে? আচ্ছা, মেরু অঞ্চলে কি হয় আমার বলো তো? তুমি একটা জিনিস দেখো, আমি লিখলাম মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর বিষুবীয় অঞ্চল যেটা আছে, বিষুব অঞ্চল অনেকে বলে, এই অঞ্চলে কি হয়? এই অঞ্চলে আমরা পাই 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মেরু অঞ্চলে যেহেতু আমার জি এর মানটা বেশি, আমি যখন এই ইকুয়েশনটা লিখবো টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাহলে দেখো জি এর মান বাড়া মানে কি? দেখো, জি এর মান বাড়ছে মানে কি? টি এর মানটা কমছে, পর্যায়কালের মান যেটা। তাহলে এই মানটা কমার অর্থ হচ্ছে ঘড়ি দ্রুত চলতেছে, অর্থাৎ একটা পর্যায়ে দ্রুত দ্রুত সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, এইটাকেই আমরা বলছি যে মেরু অঞ্চলে ঘড়ি কেন দ্রুত চলে। ঘড়ি দ্রুত চলা, হ্যাঁ। তাহলে ঘড়ি দ্রুত কেন চলে বুঝছো? যে তোমার জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যদি বৃদ্ধি পায়, তাহলে আমার পর্যায়কালটা কমতে থাকে। পর্যায়কাল কমা মানে কি? একটা পর্যায়ে দ্রুত দ্রুত কমপ্লিট হওয়া। একটা পর্যায়ে দ্রুত দ্রুত কমপ্লিট হওয়াকেই আমরা বলি ঘড়ি দ্রুত চলা। ওকে, জি এর মান বেশি হয়, হ্যাঁ, যেটা। আচ্ছা, ভূপৃষ্ঠের কত গভীরে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের অর্ধেক হবে? আচ্ছা, মানে ভূপৃষ্ঠের কত গভীরে গেলে আমরা জি এর যে মানটা পৃষ্ঠে পাইতাম ওইটার অর্ধেক মান পাবো, এটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে তুমি কি সূত্র জানো? জি ডাউন মানে কি? জি ডাউন মানে হচ্ছে 1 মাইনাস ডি বাই আর, এই ডিটা হচ্ছে ডাউন ডেপথ, ঠিক আছে, আর ইন্টু জি থাকে। আচ্ছা, এখন তোমার এই জি ডাউনটাই কত আসবে ভাইয়া? জি বাই 2 হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস ডি, ডি কত? ডি বাই আর জি, ডিটাই বের করতে হবে। আচ্ছা, জি জি আমার কাটা যায় না, জি জি কি কাটা যায়? আচ্ছা, এই 2 দিয়ে গুণ করে দেবে পাশে, 2 মাইনাস 2 ডি বাই আর ইকুয়ালস টু 1। সিম্পল ক্যালকুলেশন,
এরপরে এই 1 কে এই পাশে আনি, আর এই 2d মাইনাস 2d বাই আর কে ওই পাশে রাখি, তাহলে এটা আসবে হচ্ছে 1 ইকুয়ালস টু 2d বাই আর। আচ্ছা, হয়ে গেছে। তাহলে ডি এর ভ্যালু কত? আর বাই 2। ঠিক আছে, ডি এর ভ্যালু কত পাইলা? আর বাই 2 পাইলা। বুঝতে পারছো? ওকে, দেখো এখন কি বলছে, গ্রহের পর্যায়কাল টি এবং সূর্য হতে গ্রহের গড় দূরত্ব আর হবে, এটা আর গড় দূরত্ব আর হলে, হাতের লেখা আর হলে কেপলারের তৃতীয় সূত্র অনুসারে, দেখো কেপলারের তৃতীয় সূত্র কি বলে, আমার পর্যায়কালের বর্গ তোমার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এইটাই ঘনফল মানে কিউব। ওকে, এরপর কি বলছে, গাছের একটি আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে। পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করছে, তাহলে নিচের কোনটি সঠিক? অবভিয়াসলি কি বলতো, যার মানে ভর বেশি সে কি টেনে নিয়ে যাবে না, বা যে ছোট সেই কি টেনে নিয়ে আসবে বড় পৃথিবীকে? না। মানে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি যে কোনো বলে কি কোনো বলের চেয়ে কম হবে? অবশ্যই না। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? এফ ইকুয়ালস টু এফ প্রাইম। অর্থাৎ তুমি চিন্তা করো, তুমি যেই লোক, ঠিক আছে, ছোট একটা মানুষ, 65 কেজি ওয়েট তোমার, তুমি পৃথিবীকে যেই ইসে টানো, ঠিক আছে, তুমি যেই পৃথিবীকে যেই ফোর্সে টানো, ঠিক আছে, এটা হচ্ছে ধরো আর্থ, এটাকে যে ফোর্সে টানো, পৃথিবী তোমাকে ঠিক সেম অ্যামাউন্ট ফোর্সেই টানে, দুইটা ফোর্সই সেম। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে এইটা যে তুমি লাফ দিলে তাইলে মানে পৃথিবী কেন উপরে উঠে আসে না, মনে হয় যে তুমি নিচে পড়ে যাচ্ছ, তাই না? আচ্ছা, জিনিসটা হচ্ছে যার ম্যাস বেশি, ঠিক আছে, তাকে তুলনামূলক স্থির মনে হয়। ঠিক আছে, তুলনামূলক স্থির মনে হয় বলতে তুলনামূলক স্থির, আর যার ম্যাস একদম কম তাকেই হচ্ছে মানে অ্যাক্সেলারেট করতে দেখা যায়। কথা বুঝতে পারছো? এটি এই জন্যই হচ্ছে এরকম আর কি, তুমি যখন 10 তলা বিল্ডিং থেকে লাফ দাও তখন ওটা সুইসাইড হয়ে যায়, ওইটা মজা থাকে না আর, বা পৃথিবী তোমাকে বাঁচাইতে আসে না। ওকে, দেখো নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক? দেখো একটা জিনিস বলি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য মানে কি? ইকুয়ালস টু এফ বাই এম। এফ হচ্ছে নিউটন, এম হচ্ছে আমার ম্যাস মানে কেজি। ঠিক আছে, আচ্ছা, নিউটন পার কেজি জিনিসটা এখানে নাই। আর একটা জিনিস সেটার একক হয়, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন? কারণ সিমিলারলি এফ বাই এম সমান সমান জি, তাহলে ই আর জি মোটামুটি সমান বলা যায় পৃষ্ঠের ক্ষেত্রে, তাই না? তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেখো যদি নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে এটা হচ্ছে মহাকর্ষীয় বলটা সমানুপাতিক হয় 1/r⁴n এর, তাহলে সূর্যের চারিদিকে গ্রহের পর্যায়কাল কেপলারের সূত্রানুসারে কি হবে? সেমই হবে। টি এর মাথায় এন থাকলে আর এর মাথায় n+1 হয়ে যাবে, তাহলে কি হবে? টি স্কোয়ার থাকলে, বা এটাকে এন দাও, ঠিক আছে, টি এন সমানুপাতিক r⁴n+1 হবে। আচ্ছা, এখন কি বলছে, নিউটনের সূত্র হতে কেপলারের সূত্র প্রমাণের ক্ষেত্রে গ্রহের ভ্রমণ পথ প্রায় উপবৃত্তাকার ধরা হয়। উপবৃত্তাকার ধরা হয়, এটা কারেক্ট। আচ্ছা, গ্রহ সূর্যের মধ্যকার আকর্ষণ বল G/m/r², এটাও ঠিক আছে। আচ্ছা, এখন কি বলছে, সূর্যকে প্রদক্ষিণের ক্ষেত্রে গ্রহের সূর্যকে প্রদক্ষিণের ক্ষেত্রে গ্রহের অভিকেন্দ্র বল mv²/r, এটাও ট্রু। আচ্ছা, নাইলে জিনিসটা তো মেক সেন্স করে না। এখন সূর্যকে একটা কিছু কেন্দ্র করে ঘুরতেছে, এর মানে কি? এর তো একটা কেন্দ্রমুখী বল আছে, মানে অভিকেন্দ্র বল আছে, তাই না? তো ওইটাই তো আমার কি mv²/r। এটা চ্যাপ্টার 4 এই সূত্র দেখছো, তাহলে আমার তিনটাই কারেক্ট ভাইয়া।
ভূপৃষ্ঠে জি এর মান দেয়া আছে এবং পৃথিবীর ব্যাসার্ধও দেয়া আছে, তাহলে গড় ঘনত্ব কত হবে? শোনো, এই মানগুলো মোটামুটি সেম থাকলে গড় ঘনত্ব 5.5 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এগুলো আর ক্যালকুলেট করা লাগে না। দেখো, তাহলে পৃথিবীর গড় ঘনত্ব কত? 5500 কেজি পার মিটার কিউব, এইটা মনে রাখলেই হবে। এখন বলছে একজন খেলোয়াড় পৃথিবীর পৃষ্ঠে এত মিটার উচ্চতায় লাফ দিতে পারেন, চন্দ্রপৃষ্ঠে তিনি কত উচ্চতায় লাফ দিতে পারবেন? আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি যে জি অফ আর্থটা বা জি অফ মুন বলি, হ্যাঁ, জি অফ মুনটাকে জি অফ আর্থের 6/1 আচ্ছা, তার মানে তুমি যদি একটু লাফ দাও, পৃথিবী তোমাকে যেই বলে আকর্ষণ করবে, তুমি যদি চাঁদে গিয়ে লাফ দাও, চাঁদ তোমাকে পৃথিবী যে বলে আকর্ষণ করতো ওইটার 6/1 আকর্ষণ করবে। অর্থাৎ তুমি স্বভাবতই কি পৃথিবীতে লাফ দিলে ধরো 1 মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারতা। 1 মিটার ইজ কোয়াইট বিগ, বাট ইটস ওকে। হ্যাঁ, 1 মিটার উচ্চতায় উঠতে পারতা, বাট ছাদে গেলে তুমি কয় মিটার উচ্চতায় উঠতে পারতা? দেখো, 6 মিটার উচ্চতায়। কেন? কারণ চাঁদ তো তোমাকে 6/1 টানতেছে। কথাটা বুঝো, চাপ তোমাকে 6/1 টানতেছে, তার মানে তুমি বেশি লাফাইতে পারবা, তাই না? তাহলে পৃথিবী পৃষ্ঠে আমার 3.2 মিটার উচ্চতায় লাফ দিতে পারলে, চাঁদে আমি অবশ্যই 3.2 ইন্টু 6 মিটার উচ্চতায় লাফ দিতে পারবো। তাহলে এইচ অফ মুন কি হবে? 3.2 ইন্টু 6, 19.2 মিটার। মহাকর্ষীয় বিভবের মান কি? মহাকর্ষীয় বিভবের মান সর্বোচ্চ হয় অসীমে, সর্বোচ্চ পরিমাণ 0। আচ্ছা, সর্বোচ্চ হয় অসীমে, এই মানটা কত হয় জানো? 0 হয়। আচ্ছা, আর সর্বোচ্চ পরিমাণ 0, ওইটাই হচ্ছে আমার সর্বোচ্চ পরিমাণ। আর ঋণাত্মক হয়, নর্মালি ঋণাত্মক হয়। তাহলে তিনটাই আমার কারেক্ট, ঠিক আছে। সর্বোচ্চ মান হয় অসীমে, সর্বোচ্চ মানটা আবার 0, আর এটার ভ্যালু সাধারণত ঋণাত্মক হয়, এই জন্য এটা 1, 2 ও 3। ওকে, দেখো, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ কত? আচ্ছা, এখানে কি বলছে তোমাকে? তোমাকে জাস্ট একটু ইমাজিন করতে বলছে যে এখানে ধরো আমার পৃথিবী আছে, ঠিক আছে, এখানে আমার ধরো পৃথিবী আছে, এই পৃথিবী থেকে এই এই উচ্চতায়, আর এটা হচ্ছে আমাদের আর আমার কোন একটা মানে কোন একটা কি কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, এই কৃত্রিম উপগ্রহের বেগ কত? এই কৃত্রিম উপগ্রহের বেগ কত? এইটা আমাদের বের করা লাগবে, তাই না? তাহলে এই বেগটা আমরা কিভাবে পাই? √gm/r+h। ওকে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর কি বলছে? আর ও 4r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত? আচ্ছা, এটা কিভাবে বের করবা? দেখো, তুমি কি জানো t² সমানুপাতিক r³, এইটুক নলেজ তোমার আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা অনুপাত বানাইতে পারি না? সেটা কি লিখতে পারি? t1² / t2² আমার r1 এর কিউব ডিভাইডেড বাই r2 এর কিউব। আচ্ছা, এখন t1² / t2², r1 কত ছিল? এই যে r ব্যাসার্ধ আর 4r, তাই না? তাহলে r³ ডিভাইডেড বাই 4r³ করলে কত হয়? 64r³, তাই না? তাহলে r³ কাটা, সুতরাং এখানে হয় t1/t2, এটার স্কোয়ার ধরো দাও, আর এখানে 1/64। আচ্ছা, এখন জাস্ট স্কোয়ার রুট করে দাও, তাহলে কি হয়? t1/t2 আসতেছে আমার 1/8, যেটাকে তুমি t1:t2 লিখলে 1:8 লিখতে পারো। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর কি বলছে? যদি পৃথিবীর ভরকে দ্বিগুণ করা হয়, সূর্যকে একবার আবর্তনের সময় কত হবে? আবারও একটা জিনিস লিখি, দেখো, t²= r³। এইখানে কি কোথাও ম্যাচ দেখতে পাচ্ছ? তুমি ভর দেখতে পাচ্ছ যে সূর্যের ভরকে বাড়াই কমাই বা পৃথিবীর ভরকে বাড়াই কমাই?
এর আবর্তনকালে কোনো চেঞ্জ হবে না, তার মানে 1 বছর 1 বছরই সময় লাগবে। এন্ড এই কথাটাও এখানেও লিখে নাও যে ম্যাস ডিপেন্ডেন্ট না। বানান ভুল হইতে পারে। দেখো কি বলছে, আর দূরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল এফ, কণা দুইটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে এখন তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বল কত? সিমিলার এফই হবে। কেন আমি এফ হবে বলছিলাম প্রথমেই, সেটা হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট না। কে ডিপেন্ডেন্ট না? মহাকর্ষীয় বলটা মাধ্যমের ওপর নির্ভরশীল না। দেখো এম ভরের বস্তুকে কেটে এম ও এম মাইনাস এম ভরের দুটি বস্তুতে রূপান্তরিত করলে এর এম বাই এম অনুপাত কি হলে এদের মহাকর্ষ বল সর্বোচ্চ হবে? আচ্ছা, এখানে ঘটনাটা ঘটছে কি একটু দেখো। সেটা হচ্ছে সাপোজ এখানে একটা গোলক ছিল, এই গোলক থেকে তুমি ধরো আবার একটা গোলক কাটছো, ঠিক আছে? কাটার ফলে কি হয়েছে? কাটার ফলে খুব সুন্দর একটা কাহিনী হয়েছে। ধরো এম ভরের তুমি একটা গোলক কাটছো, তাহলে এটার ম্যাথ হচ্ছে ছোট এম। আর এই ফাঁকা এম যেটা, মানে ফাঁকা বলতে কি, যেখান থেকে তুমি নিছো অবশিষ্ট ভরটা কত হয়ে গেছে? এম মাইনাস এম হয়েছে। আচ্ছা, এদেরকে এখন তুমি যে কাজটা করতেছো সেটা হচ্ছে একটা, মানে এটা কি বলে, সিস্টেমে সাজাইছো। সাজায় হচ্ছে এখন তুমি এদের ফোর্স কত হয় এটা দেখা ট্রাই করতেছো, তাই না? আচ্ছা, তাহলে আমি এদের মহাকর্ষীয় বলটা কত হয় ধরি, জি এম এম মাইনাস এম ডিভাইডেড বাই ধরো আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। এখন তোমাকে একটা কথা বলছে, দেখো যে এম বাই এম এর অনুপাত কত হলে এদের মহাকর্ষ বল সর্বোচ্চ হবে। এইটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল, এটা সর্বোচ্চ হওয়ার মানে জন্য কি লাগবে আমাদের? দেখো সর্বোচ্চ সর্বনিম্ন কথা শুনলে কি ডিফারেন্সিয়েশনের কথা মাথায় আসে না? তাহলে তুমি কি করবা? তুমি লিখবা ডিএফ বাই টি এম। যেহেতু এম বাই এম এর অনুপাত বের করতে হচ্ছে, তাহলে আমরা ম্যাথের সাপেক্ষে বা এম এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েটটা করতেছি। এইটা জিরো হইতে হবে। আচ্ছা, এটার জিরোর জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, দেখো জি বাই আর স্কোয়ার, এটা তো আমার কি বলতো ধ্রুবক, আর এখানে আমাদের ডিডিএম সেটা হচ্ছে এম ইন, গুণ করে দেই এম স্কোয়ার। আচ্ছা আচ্ছা, বড় এম ছোট এম মাইনাস এম স্কোয়ার, তাই না? ওকে, আচ্ছা। আচ্ছা, এইটা সমান সমান আমাদের জিরো। খুব ভালো। এখন দেখো জি বাই আর স্কোয়ার ওই পাশে গেলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে ডিডিএমটা করি আগে। ডিডিএমটা কত হয়? ডিডিএমটা জাস্ট হচ্ছে আমাদের এখানে এম মাইনাস টু এম হচ্ছে, আর ওই পাশটা কি আমাদের জিরোই না? ওই পাশটা কি আমাদের জিরো না? কারণ জি বাই আর স্কোয়ার ওই পাশে গিয়ে গুণাকার হয়ে যাচ্ছে, মানে আর স্কোয়ার বাই জি আকারে গুণ হচ্ছে, তাহলে এটা তো অবভিয়াসলি আমাদের জিরো হয়ে যাচ্ছে। আর এখানে কি এম এম, তাহলে বড় এমটা থাকবে জাস্ট, আর এখানে মাইনাস টু এম হবে। এটাই আমি লিখছি, হ্যাঁ। সুতরাং দেখো তুমি যদি লিখো এম ইকুয়ালস টু টু এম অ্যান্ড বড় এম বাই ছোট এম সমান সমান 2:1 অনুপাত, তাহলে 2:1 অনুপাতে আমার কি করতে হবে বলতো? এই জিনিসটা রাখতে হবে। ওকে, বুঝা গেছে? এটা ভালো কোশ্চেন, ঠিক আছে? এটা স্টার দাও। এই কোশ্চেনটা এখন কমন হয়ে গেছে, তো চলে আসতেই পারে। যে কোশ্চেনগুলো কমন কোশ্চেন ওগুলাই বোর্ডে আসে।
কি বলছে মানে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য সর্বোচ্চ কোথায়? অবভিয়াসলি মেরু অঞ্চলে। কারণ কি, জি এর মানটা ম্যাক্স, তাই না? জি এর মানটা এখানে ম্যাক্স। ওকে, দেখো মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক কি? মহাকর্ষীয় প্রাবল্য সমান সমান ইকুয়ালস টু মাইনাস দিবা একটা, এরপরে ডিভি বাই ডিআর করে দিবা, শেষ। তাহলে এটা হচ্ছে আছে এখানে, এই যে দেখো নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে 60 ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত পরিবর্তন হবে? ওকে, এখন দেখো একটা সূত্র পড়ছিলা, জি প্রাইম বা জি ল্যামডা দিয়ে যদি লিখো, এই অক্ষাংশের ম্যাথ কি দিয়ে লিখতে হয়? জি ল্যামডা ইকুয়ালস টু আমার কি হয়, টোটাল যে জি, লেখাটা টোটাল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর দিবা একটা, এরপরে কজ স্কোয়ার ল্যামডা দিবা একটা। এখন আমাকে বলো যে তোমাকে এখানে বলছে ডিফারেন্সটা কত হবে, তাহলে এইটাই আমাদের ডিফারেন্সের ওই পার্টটা না? হ্যাঁ, তাহলে এইটা বের করলেই আমাদের হবে না? তাহলে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এই জিনিসটা কত দেখো তো, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা সমান সমান, দেখো ওমেগা কই, আচ্ছা ওমেগা তো পৃথিবীর ওমেগা, তাহলে 2π/t, তাহলে 2π। দেখো পৃথিবী নিজ অক্ষে কতক্ষণ পর পর তোমার আবর্তন করে? 24 ঘন্টা পর পর, তাহলে 24 ইন্টু ঘন্টা, তাহলে এটা ঘন্টার থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড। আচ্ছা, এটার স্কোয়ার আর কত, আর হচ্ছে আমাদের 6400, তাই না, কিলোমিটার, তাহলে 6400 ইন্টু 10⁻³ এখন কজ স্কোয়ার ল্যামডা, কস 60 ভ্যালু কত, হাফ, তাহলে হাফের স্কোয়ার, তাই না, হাফের স্কোয়ার। ওকে, সুতরাং এটার ভ্যালু কত হবে? এটা হচ্ছে 4π² ডিভাইডেড বাই, আচ্ছা একবারে করি, 2π/24 ইন্টু 60 স্কোয়ার ইন্টু 6400 ইন্টু 10⁻³ সরি 10⁻³ ইন্টু 1/4, 8.46 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে 8.46, তো এখানে কি দেখতেছি আমি, দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 8.46 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আচ্ছা এইটাকে এখন আমার কিসে নিতে হবে? এখন হচ্ছে আমাদের সেন্টিমিটারে যদি নেই, তাহলে আমরা কি করতে পারবো? সেন্টিমিটার নিলে 10⁻1 থাকবে, তাহলে 0.846 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারবো, তাহলে 0.84, এই যে এইটা হবে আমাদের তাহলে অ্যান্সার। বুঝতে পারছো? মানে কাছাকাছি ভ্যালু আসছে, 846 আসছে আর ওদের 843 দেওয়া। আই গেস এই অঙ্কটা বুঝতে পারছো? হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় যে কোনো মোমেন্টে চলে আসবে। আচ্ছা পৃথিবীর গড় ঘনত্ব কত ভাইয়া? চোখ বুঝে 5500 কই, 5500 এই যে। এরপরে কি, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কোনটি? আচ্ছা মাত্রা যদি কেউ মুখস্থ রাখো, তার চেয়ে বড় মানে বোকা ছেলে আমার জীবনে আজকে দেখা নেই। এগুলাকে মুখস্থ করবে না ফার্স্ট অফ অল। সেটা হচ্ছে কি, তুমি জানো ফোর্স ইকুয়ালস টু জি, আমার এই জি এর মাত্রায় বের করতে বলছে, এরপরে দুইটা ম্যাস গুণ দাও তুমি, নিচে হচ্ছে দূরত্বের বর্গ। আচ্ছা তাহলে জি এর ভ্যালুটা যদি আলাদা করে লিখতে চাও, তুমি লিখতে পারো এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু এম। আচ্ছা এখন তুমি একটু এই দিকে তাকাবা, দেখো তো এইদিকে তাকায়, সেটা হচ্ছে এই এফ আর ডি স্কোয়ারের জন্য তুমি উপরে কি লিখতে পারো, নিউটন মিটার স্কোয়ার, আর নিচে কি কেজি স্কোয়ার লিখতে পারো। আচ্ছা তাহলে এককটা কি হয়, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা এখন নিউটনের জন্য মাত্রা কি লিখবা? দেখো নিউটন মানে কি, কার, বলের, বল মানে কি এম ইন্টু এ, এটার জন্য তুমি এম এল টি ইনভার্স 2 লিখতে পারো, এম এল টি ইনভার্স 2। মিটার স্কোয়ারের জন্য এল স্কোয়ার লিখতে পারো, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক যেহেতু, এটার জন্য তুমি লিখতে পারো বড় হাতের এম এর
ইনভার্স 2। তাহলে একবার যখন গুণ করবা তখন কি পাবা, m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2, তাই না? এইটাই তুমি পাবা, m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2 এটা। এরপরে কি, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে কোন বস্তুর ভর কি হবে? ভর, তাই ভর আগের মতোই থাকবে, ঠিক আছে, ভরের কোনো চেঞ্জ হয় না। এটা হচ্ছে কি, যে ঠেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তো ভরও কি তুমি যেখানে নাও সেমই থাকে। পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করলে যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান অর্ধেক হবে তা হলো, আচ্ছা ফার্স্ট অফ অল মানে পৃথিবী আর ব্যাসার্ধের একটা গোলক, তাহলে পৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে আমার অভিকর্ষজ ত্বরণের মান পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের অর্ধেক হবে, এইটা বের করতে বলছে। তার মানে আমার কি হবে, জি আপ যেটা বের করবা সেটা সূত্রটা কি, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু ধরু জি, ঠিক আছে, এটা হচ্ছে পৃষ্ঠের জি, মনে আছে তো? এখন জি আপের ভ্যালু হচ্ছে জি বাই 2 হইতে হবে। আচ্ছা এখন আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার আর এখানে জি, তাহলে এক কাজ করো, খুবই সম্মানের সাথে এখান থেকে জি জি কেটে দাও। আচ্ছা এখন স্কোয়ার রুটটাও করে ফেলি, 1/√2 ইকুয়ালস টু আমাদের আর বাই আর প্লাস এইচ। এই পর্যন্ত কারো কনফিউশন থাকা উচিত না। এখন আরটাকে নিচে নিয়ে আসি, তাহলে 1/√2r ইকুয়ালস টু 1/r প্লাস এইচ, বুঝছো? আচ্ছা ওকে, এখন একটা কাজ করে উল্টায় দিই দুইটা, √2 আর ইকুয়ালস টু আর প্লাস এইচ। আচ্ছা তাহলে এইচ এর ভ্যালুটা কি, এইচ এর ভ্যালু আর কমন নাও, আর এখানে পাবা √2 মাইনাস 1, ঠিক আছে, √2 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের তখন অ্যান্সার। ওকে দেখো, ভূস্থির কক্ষের জন্য কোন তথ্যটি মিথ্যা? ভূস্থির কক্ষকে সরাসরি বিষুব রেখার উপর হতে হবে, এটা ট্রু। ভূস্থির কক্ষের সকল উপগ্রহের সমান ভর বিশিষ্ট না, সমান ভর বিশিষ্ট হওয়া ম্যান্ডেটরি না, তাহলে এটাই মনে হয় মিথ্যা। হ্যাঁ এটাই মিথ্যা, কারণ পরের দুইটাও তো ট্রু। ভূস্থির কক্ষের পর্যায়কাল সুবিঘন্টা হইতে হয়। ভাই ভূস্থির মানে কি, তুমি তাকাইছো সবসময় দেখতেছো যে স্পাইয়ের মতো সে তোমাকে দেখতেছে, তার মানে কি সবসময় তোমার মাথার উপরে থাকার অর্থ কি, ও 24 ঘন্টায় তোমার সাথে সাথেই ও কি করে, একটা পর্যায়ে কমপ্লিট করে। আর ভূস্থির কক্ষ একটি মাত্র সম্ভাব্য ব্যাসার্ধ রয়েছে, হ্যাঁ আমরা জানি, কত বলতো, তোমার ওই যে 7.8 কিলোমিটার পার সেকেন্ডে যখন তুমি নিক্ষেপ করো 36,000 কিলোমিটার উপরে, হ্যাঁ কত, 36,000 কিলোমিটার উপরে, 3600 বা 36,000, আচ্ছা যাই হোক, মানে এক্সাক্টটা আমার মনে নাই, 36,000 অথবা 3600 কিলোমিটার উপরে হচ্ছে আমাদের ভূস্থির মানে কি বলে উপগ্রহটা ঘুরে, বুঝতে পারছো? তাহলে সম্ভাব্য ব্যাসার্ধ আছে। এখন দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র কি ভাই, সেম ভি সমানুপাতিক টি, তখনও আমরা পড়ছি। এরপরে কি বলছে, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায়, আচ্ছা এটা মনে রাখো 100 কিলোমিটার উচ্চতা, কারণ এটা আমাদের এইচ এর মান, উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে অবস্থান করছে, পৃথিবীর ভর দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে। এখন তোমাকে বলছে উপগ্রহটির কক্ষীয় দ্রুতি কত। আচ্ছা তাহলে কক্ষীয় দ্রুতি বের করবা কেমনে, √gm ডিভাইডেড বাই আর প্লাস এইচ করে দিবা। এখন ভ্যালুগুলা বসাও, বসায় তোমার মান বেরোবে, ভ্যালুগুলা বসায় 7.85 আসবে, ঠিক আছে, 7.85 কিলোমিটার পার সেকেন্ড আসবে। যদি পৃথিবীর ব্যাসার্ধ চন্দ্রের ব্যাসার্ধের 5 গুণ, আচ্ছা তাহলে এটা একটু নোট করো, এখানে তোমার পৃথিবীর ব্যাসার্ধটা কি বলছে, চন্দ্রের ব্যাসার্ধে 5 গুণ, মানে আর মুন হচ্ছে আর অফ আর্থ ডিভাইডেড বাই 5,
ও ভর 81 গুণ, তাহলে ম্যাস অফ মুন কত? ম্যাস অফ মুন হচ্ছে ম্যাস অফ আর্থের 81 ভাগ। ওকে, এইটুকু জানো। এখন বলছে যে একটি সেকেন্ড দোলকের দোলনকাল তাহলে চন্দ্রপৃষ্ঠে কত হবে? আচ্ছা, তাহলে টি অফ ই মানে সেকেন্ড দোলকের সরল দোলক বললেই ভালো হইতো। আচ্ছা দেখো, টি ই বাই টি মুন করি আমরা, অর্থাৎ আর্থ মানে পৃথিবী এবং চাঁদে এই দুই জায়গার পর্যায়কালে ডিফারেন্স বের কর মানে নিয়ে একটু কাজ করব। ঠিক আছে, কাজ করে আমরা জি এর যে মানে জি এর যে মানের ব্যাপার আছে ওখানে ঢুকাই দিব আর কি। ঠিক আছে, দেখো টি সমানুপাতিক কি 1/√জি না? টি সমানুপাতিক কি 1/√জি না? কারণ কি টি ইকুয়ালস টু 2π ইন্টু √L/জি। তাহলে এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? তাহলে এটা হচ্ছে জি অফ মুন ডিভাইডেড বাই জি অফ আর্থ। এই লেখাটা ঠিক আছে। আচ্ছা, এখন জি মানে কি? জি মানে হচ্ছে এখানে কই লেখা যায়? জি মানে হচ্ছে দেখো কি, জি মানে হচ্ছে আমাদের জিএম বাই আর স্কোয়ার। এই সম্পর্কটাকে এখন আমাদের কাজে লাগাইতে হবে। জিএম বাই আর স্কোয়ার সম্পর্কটাকে কাজে লাগাইতে হবে। আচ্ছা, ভালো ভালো ভালো। ওকে, তাহলে টিই বাই টি এম ইকুয়ালস টু, দেখো জি জি তো কাটা যাবে, আমি আর জিটা না লিখি, একবারে লিখি এখানে এম অফ, দেখো জি এম এর জন্য লিখতেছি, তাহলে এম অফ মুন ডিভাইডেড বাই আর অফ মুনের স্কোয়ার ইন্টু জি এর জন্য যখন লিখবো তখন আর অফ আর্থ এর স্কোয়ার ডিভাইডেড বাই এম অফ আর্থ। ওকে, এইবার মনে হয় কাটাকাটি করা যায়, তাই না? এম এম বাই এম ই 1/81 আর আর ই বাই আর এম 5 স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমরা টিই বাই টি এম টাকে কি করব? সেটা হচ্ছে দেখো এম বাই এম আর এম বাই ই, এখানে আর ই বাই আর এম স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, এম মানে এই ম্যাস অফ মুন ডিভাইডেড বাই ম্যাস অফ আর্থ যখন নিচে নিয়ে আসবো 1/81 লেখা যায় না? 1/81। আচ্ছা, 1/81 লেখা যায়। টি অফ আর্থ বাই টি অফ মুন, এখানে লিখো 81 মানে ভগ্নাংশের নিচে 81 দিয়ে রাখো। আর এখানে কি আর আর অফ আর্থ ডিভাইডেড বাই আর অফ মুন, এই 5টা আবার গুণ করো, তাহলে কি হয়? তাহলে এই পাশে 5 এর স্কোয়ার, মানে এখানে তো আবার স্কোয়ার আছে, তাহলে 5 এর স্কোয়ার 25। ঠিক আছে 25। আচ্ছা, এখন টি অফ মুনই বের করতে হবে না? আচ্ছা, টি অফ মুন মানে কত? টি অফ মুন মানে হচ্ছে দেখো টি অফ মুন হচ্ছে আমাদের √81/25, এটার সাথে দেখো এই টিটা 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড গুণ আকারে আছে, তাহলে কত হবে? √81/25 ইন্টু 2, তাহলে এটা আসে 3.6 সেকেন্ড। 3.6 সেকেন্ড। একটু লেন্দি হয়ে গেছে আমার কারণে লেন্দি হয়েছে, তো একটু খেয়াল রাখো। এইভাবে এভাবে করা লাগে। আমি কিভাবে করা লাগে বুঝছো? যে ফার্স্টে অনুপাতগুলো তুমি বের করে লিখছো, এরপরে কি দোলনকালের সূত্র জানো না? 2π√L/c। এখানে 2π তো কাটা যাবে, এলও কাটা যাবে, কারণ দৈর্ঘ্যের কি পরিবর্তন হচ্ছে না। তাহলে শুধু জি নিয়ে কাজ করবা, জি এর জন্য এই সূত্রের অ্যাপ্লিকেশনটা করা লাগবে, করে সিম্পল। ওকে, এরপর দেখো কি বলছে, একটি গ্রহের ব্যাস 6000 কিলোমিটার, এর পৃষ্ঠ বিকর্ষীয় ত্বরণ এত, পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগ কত হবে? মুক্তিবেগের সূত্র কি? মুক্তিবেগের সূত্র কি? ভি অফ এসকেপ 2gr, তাহলে √2 ইন্টু জি কত? দেখো জি হচ্ছে আমাদের 3.8, মানগুলো বসানোর সময় খেয়াল রাখো। হ্যাঁ, আর আর কত? 6000 কিলোমিটার বলছে না? তাহলে কিলোমিটারে আছে, আমি 6000ই রাখি, তাই না? কিলোমিটারেই তো আমার এককটা দেয়া আছে।
আচ্ছা তাহলে 3.8 কে আবার আমার কিলোমিটার বানাইতে হবে, ঠিক আছে। 3.8 কে আমার কিলোমিটার বানাইতে হবে। কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আর এইখানে 6000 যা ছিল তাই। আচ্ছা এইটা করে দেখি তো, 2 ইন্টু 3.8 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 6000 আসতেছে হচ্ছে আমাদের ও ব্যাস ভাই, সরি সরি সরি, এখানে 3000 হবে তাহলে। ঠিক আছে, কি একটা আহাম্মকের মতো ভুল করতে গেছিলাম। 4.77 কিলোমিটার পার সেকেন্ড, 4.77 কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ এরপরে কি বলছে, পৃথিবী পৃষ্ঠের ল্যামডা ডিগ্রি অক্ষাংশের জন্য জি এর সমীকরণ হবে কি? ল্যামডা ডিগ্রি অক্ষাংশের জন্য দেখো কি হয়, আমরা কি লিখি, জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, তাই না? আচ্ছা এই জি কে আবার কি লেখা যায়, জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এটা হবে আমাদের তাহলে অ্যান্সার। দেখো কি বলছে, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ও পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে জি জি এইচ ও জি বি এইচ। আচ্ছা এটা সবসময় মনে রাখবা যে পৃথিবী পৃষ্ঠে সবচেয়ে বেশি, এটা যদি আমাদের একটা পৃথিবী হয় তাইলে কি বলতো, এই যে পৃথিবী পৃষ্ঠ, এই পৃষ্ঠে আমাদের জিটা থাকে ম্যাক্স, এর নিচে গেলেও জি কমে, এর উপরে গেলেও জি কমে। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের নিচে গেলে যে হারে কমে, উপরে গেলে তার চেয়ে বেশি হারে কমে। কারণ কি, তুমি জি আপের সূত্রে পড়ছো না, যে এখানে কি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এইটার হোল স্কোয়ার থাকে, জি গুণ থাকে, তাহলে এই স্কোয়ার এটা কি সূচকীয় একটা ব্যাপার স্যাপার না, লিনিয়ারটা থাকে না। বাট জি ডাউনের ক্ষেত্রে কি হয়, জি ডাউনের ক্ষেত্রে হয় 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি, এখানে তো পাওয়ার 1, এখানে পাওয়ার 2, তাহলে বুঝতেছো যে এ কিন্তু বেশি দ্রুত কমে আর এ কম দ্রুত। তাহলে আমাদের এই ইয়াটা কি হবে, যে জি অফ ইয়াটা জি সবচেয়ে বেশি হবে এই প্রথমে, ঠিক আছে। ডিবিএইচ কোনটা, গভীরতার জি। আচ্ছা এইটা তাহলে অ্যান্সার, ঠিক আছে। সবচেয়ে ছোট হচ্ছে আমাদের ওই হাইটেরটা, উঁচুতে উঁচুতে, হ্যাঁ। তারপরে তারপরে হচ্ছে ওই সেম গভীরতারটা আর পৃষ্ঠের, তারপরে পৃষ্ঠের মানে পৃষ্ঠেরটা সবচেয়ে ম্যাক্স। ওকে, অসীমে মহাকর্ষীয় বিভব কত ধরা হয় বলতো? অসীমে মহাকর্ষীয় বিভব 0 ধরা হয়। ওকে, একটি কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির পর্যায়কাল 2 আওয়ার হলে কেন্দ্রমুখী ত্বরণ কত? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি, এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, তাহলে ওমেগা কি, দেখো পর্যায়কাল 2 ঘন্টা, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 2 ঘন্টা, তাহলে 60 ইন্টু 60, ওকে, ইন্টু আর কত, আর হচ্ছে আমাদের 7000 কিলোমিটার, তাহলে 7000 এর কিউব 10 টু দি পাওয়ার 3। আচ্ছা 2 পাই ডিভাইডেড বাই 2 ইন্টু 60 ইন্টু 60 এর স্কোয়ার ইন্টু 7000 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 5.33 মানে 5.32 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এটা লিখে দিই 5.32 সেকেন্ড স্কোয়ার। সেম কোশ্চেনই রিপিট, সো এটা কেটে দেই। ওকে, তাহলে এই পর্যন্তই তোমাদের মহাকর্ষ অভিকর্ষ কমপ্লিট, ঠিক আছে। আমরা তাইলে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো অধ্যায়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আর ক্লাসগুলো কইরো, ক্লাসগুলো অ্যাটলিস্ট না করতে পারলেও
তোমরা পিডিএফ গুলো দেখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, এখান থেকেই আসবে দিন শেষে। বেস্ট অফ লাক।